প্রশাসনকে আপনাদের কথায় ওঠাবেন, বসাবেন, আবার নির্বাচনী দায়িত্ব বহনকারীদেরও নিজেদের মতো করে চালাবেন। আপনারা জান্নাতের টিকিট দেন, কিন্তু টিকিট দেওয়ার এটা কেমন তরিকা? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু 1 মিনিট সময় চেয়ে নিব, ক্ষমা প্রার্থনা করতেছি, বোধহয় একটু জোরে কথা বলা গেছে আমার বোনের প্রতি। তো ভাই বোনের সম্পর্ক তো আমাদের একটু হতেই পারে। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ। যেমন ভালো করে বলি, বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে হাসিনাকে সরাতে। আবার রোজ রোজ বলবেন যে আমরা ইতিহাসের সেরা নির্বাচন চাই, ভালো নির্বাচন চাই, এর মধ্যে দিয়ে হয়ে যাবে না। যারা ইমপ্লিমেন্ট করবে তাদেরকে সেই জায়গায় শরীক হওয়ার জন্য যা যা করণীয় তাই সাথে। আপনি বলেছেন ওখানে ভেতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে, তাহলে উনি দায়িত্ব নেবেন। আর যদি বাইরে থেকে ওনার প্রভাব বলটা এরকম হয় যে বাইরে থেকে ওভারঅল এনভায়রনমেন্টটা মেনটেন করাটা ওনার লোকাল যে সংগঠন আছে, লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে ডিসিশনটা হবে। এমন যদি হয় ভোট কেন্দ্রের বাইরে যদি ওনার নির্বাচনী এলাকার বাইরে যদি দায়িত্ব দেয়, আমার মনে হয় না নিলেই ভালো হবে। এই কথোপকথন ইসলামী ব্যাংক বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জলিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং ব্যাংকের কয়েকজন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ভোট কেন্দ্রের ভেতরে বাইরে দায়িত্ব বন্টন নিয়ে। প্রশাসনকে আপনাদের কথায় ওঠাবেন, বসাবেন, আবার নির্বাচনী দায়িত্ব বহনকারীদেরও নিজেদের মতো করে চালাবেন। আপনারা জান্নাতের টিকিট দেন, কিন্তু টিকিট দেওয়ার এটা কেমন তরিকা? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু 1 মিনিট সময় চেয়ে নিব, ক্ষমা প্রার্থনা করতেছি, বোধহয় একটু জোরে কথা বলা গেছে আমার বোনের প্রতি। তো ভাই বোনের সম্পর্ক তো আমাদের একটু হতেই পারে। আচ্ছা, আমি সম্মান করে বলতেছি, আপনি বঙ্গবন্ধু বলতে পারেন, এটা বিজয়ের মাস, এবং বিজয়ের মাসকে ধারণ করে বলতেছি আপনাকে যে আমারও অনেকে বলে না দুঃসম্পর্কে না, নিজের 2 চাচা, বাবা 2 চাচা শহীদ হয়েছেন, লাশ পায়নি, বাবা মুক্তিযোদ্ধা, সার্টিফিকেট নিয়ে ফুপুরা বাসায়, আমার বাড়িঘর সব জ্বালায় দেওয়া ছিল। সো এরপরে আর আমার বোধহয় বলতে হবে না তাই মুক্তিযুদ্ধের পরিবার সন্তান কিনা। কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে নারাজ, কারণ উনি এই উপাধির যোগ্য না। কেন যোগ্য না একটা করে বলে দিই। 73 সালে প্রথম ভোটের কারচুপি বাংলাদেশের ইতিহাসে শুরু করলো উনি। 73 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন, যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন। 74 সালে যখন দুর্ভিক্ষ, যখন আমার বোনেরা বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে, তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে। তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারে না, সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী। 22,000 জাসদ কর্মীকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হলো। সিরাজ শিকদার কোথায় এক বলে হত্যা করা হলো। বাংলাদেশকে হত্যা করা হলো, আওয়ামী লীগকে হত্যা করা, আবার বলতেছে বাংলাদেশ এবং আওয়ামী লীগকে হত্যা করা হলো 75 সালে 24শে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে। সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না, কারণ সেই লোক এই দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্যই পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে সরিয়ে ফেলে। সেই জন্যই আমাদের 36শে জুলাই আমরা সবসময় বলতেছি দ্বিতীয় স্বাধীনতা। তো স্বাধীনতার মাসে এই কথা বলতে পেরে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতেছি যে ইনশাল্লাহ এখন আমরা ভারতীয় আধিপত্য বাইরে চলে আসছি। এবার আপনার কথার উত্তর দিই। ইসলামী ব্যাংক, এই ব্যাংকটা বোধহয় ভুলে গেছে সবাই, বোধহয় এস আলম লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে নিয়ে, কিন্তু এই ব্যাংকটা এখন কিচ্ছু নাই। এবং 5টা ইসলামী ব্যাংক মিলে একটা ব্যাংক করা হচ্ছে। ইসলামী ব্যাংকে যারা একসময় চাকরি করতো বেশিরভাগ জামাত ইসলামের লোকরা চাকরি করতো, এটা অস্বীকার করার কিছু নেই। এবং যারা চাকরি করতো তারা বেতনের একটা টাকা কোথায় দিত? জামাত ইসলামকে দিত, এবং এটাকে বলা ইয়ানত। সো জামাতে ইসলাম যদি ইসলামী ব্যাংকের লোকজনের সাথে কথা বলে থাকে, তাদেরকে কি আদৌ পুলিং এজেন্ট করা হবে? আমরা জানি না, সরকার সিদ্ধান্ত নেবেন। আমরা যেমন বলছি ইলেকশন কমিশনে যে লোকগুলো চাকরি করেন 2000 সালে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, যারা এতদিন কি ছিল, যারা এতদিন চাকরি থেকে বৈষম্য শিকার হয়েছিল, তারা বেশিরভাগই বিএনপিকে সমর্থন করে, তাদেরকে যেমন ওইখানে দেওয়া উচিত না। ঠিক একই রকমভাবে বলতেছি, যদি সদয়তা আমরা যদি বলি, তারপরে বলতেছি যে যদি এইভাবে কেউ কোনোদিন বলে থাকে, এবং ইবনে সিনা বা অলরেডি বিএনপি অবজেকশন দিয়েছে এনাদেরকে যেন ওই পুলিং স্টেশনগুলোতে দেওয়া না হয়, সরকার অ্যারেঞ্জমেন্ট করবে। সরকার ইসলামী ব্যাংক কেন, ইবনে সিনা কেন, কাউকে দিবে না। আর সাধারণ ভাই যেটা বললেন ওটা দিয়ে প্রমাণ হয়। উনি বলছেন কি ভারত থেকে এখনো টাকা আসতেছে, অস্ত্র আসতেছে, প্রশাসন আমাদের কথা শুনে। এই আমাদের মানে আমার আপনার সবার। তাহলে জামাত ইসলামের কথা যদি প্রশাসন চলতো, তাহলে এই আওয়ামী লীগ এভাবে বাস পড়াতে পারে না। আওয়ামী লীগ এভাবে দেশের মধ্যে প্রতিটা মিডিয়াতে টাকা খরচ করে যে ইলেকশন হবে না এই একটা রেওয়াজ তুলতে পারে না। এবং আওয়ামী লীগ বা যারা আজকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আবার হুমকি দিতে পারে না। জি, আমি আবার ওই প্রসঙ্গে আসি, ভিডিও ক্লিপ প্রসঙ্গে। 23 অক্টোবর বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আপনিও উল্লেখ করেছেন সেটা ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় নির্বাচনের দায়িত্ব না দেওয়ার আহ্বান জানানো হয়। এরপর 28 অক্টোবর এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেব বলেছেন যে ইসলামী ব্যাংকের সাথে জামায়াতে ইসলামের কোনো সাংগঠনিক বা প্রশাসনিক সম্পর্ক নেই। কিন্তু এই ভিডিও ক্লিপে
সেই সম্পর্কের প্রমাণ মেলে। সাংগঠনিক বা প্রশাসনিক সম্পর্ক না থাকলেও একটা সম্পর্ক আছে, আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত আমি স্বীকার করে নিচ্ছি। আপনি স্বীকার করে আমি একদম বলতেছি জেনারেল সেক্রেটারি কি বলছে না বলছেন, আমি বলতেছি পরার ভাই যা বলছে আবার সেটার রূপকর্থে আমি বলতেছি যে জামাতে ইসলাম, ইসলামী ব্যাংকে বেশিরভাগ কর্মচারী জামাত ইসলামকে সমর্থন করে। কারণ জামাত এইটা কিন্তু আমি আপনাকে বলি জামাতি ইসলামের যে এমডি বা ডিএমডি যারা নিয়োগ হয়েছে তারা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ হয়েছে। আর আগেকার মতো আমার সৌদি আরবের শেয়ার হোল্ডারও নাই, সব শেয়ার তো কুক্ষিগত করে এস আলম সাহেব ওটা একটা শোনেন। ইসলামী ব্যাংক এখন রীতিমতো বার্ডেন, কারণ ইসলামী ব্যাংকের এলসি অনার হয় না। আমি জানি না বোন আপনি জানেন কিনা যে 5টা ইসলামী ব্যাংকের কথা বলছেন, একটা ব্যাংকের এলসি অনার হয় না। দেশে একটা অস্থিরতা চলতি হচ্ছে, সেইখানে যদি সরকার মনে করতে, আমাদের সরকার সাহেব বাহাদুরও আছে, দেশের নির্বাচনের স্বার্থে যেটা করতে হবে সেটা করবে এবং বাংলাদেশ জামাত ইসলাম অবশ্যই সেখানে সমর্থন করবে বলে আমি আশা রাখি। জি, যিনি যে সাংবাদিক এই ভিডিওটি প্রকাশ করেছেন জুলকারনাইন সায়ের, তিনি আজকে একটি পোস্টে বলেছেন যে অগ্রণী ব্যাংক পিএলসির কর্মকর্তারাও সেখানে অংশগ্রহণ করেছেন। আমি তো দেখতে পাচ্ছি এখন জামাত ইসলামী বোধহয় সব ব্যাংকের লোকদের সাথে কোনো একটা বিশেষ গোপন সম্পর্ক তৈরি করেছে কিনা, এটা ইনভেস্টিগেশন করলেই বোঝা যাবে নির্বাচনকে কিভাবে প্রভাবিত করতে চাচ্ছে বা আদৌ আসলে নির্বাচনকে কতটা প্রভাবিত করতে যাচ্ছে জামায়াত, সেটার প্রমাণ হয়তো মিলবে। ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, আসবো আপনার কাছে। আবারও আমার একই কথা, বঙ্গবন্ধু নিয়ে আপনার যে মন্তব্য সেটা আপনার কাছে, কিন্তু বঙ্গবন্ধু নিয়ে আমার যে মন্তব্য সেটা আমার কাছে, আমি তাকে বঙ্গবন্ধু হিসেবেই বিশ্বাস করি। ফয়েজ আহমদ, জি সম্মান করি। জি ফয়েজ আহমদ, বাংলাদেশের জন্ম নিয়ে তো আসলে নানান ধরনের হাইপোথিসিস, নানান ধরনের কথাবার্তা শুনছি। প্রধান উপদেষ্টা আজ সকালে একটা কথা বলেছেন, সেটা নিয়েও একটু জানতে বুঝতে চাই আপনার কাছে। আজ সকালে সদ্য পদায়ন পাওয়া পুলিশ সুপারদের বৈঠকে তিনি বলেছেন এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম লাভ করবে, এই নির্বাচন আমাদের নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। কাজে নতুন বাংলাদেশের যে জন্ম হবে, এখানে যারা উপস্থিত মানে এসপিদেরকে বলেছেন আছি, তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা। আমরা যেন সুন্দর সুষ্ঠুভাবে সেই জন্মটা দিতে পারি। নতুন বাংলাদেশ তো নিজে নিজে আসমান থেকে আসবে না, আমাদের হাতেই তার জন্ম লাভ করবে। ফয়েজ আহমদ, বাংলাদেশের জন্ম তো 1971-এর 26শে মার্চ হয়ে গেছে, এটাই জানি, এটাই বিশ্বাস করি। তো প্রধান উপদেষ্টা আবার কোন বাংলাদেশের জন্ম দেওয়ার কথা বলছেন? ইগনোর করেন সম্ভবত এই আলাপটা করাই উচিত। বিকজ আপনি কি বুঝছেন, মানে আমরা নতুন বাংলাদেশের জন্ম বলতে কি আমরা 1971 সালের 26 মার্চকে অস্বীকার করার একটা ব্যাপার বুঝছেন? আমরা তো সেই 26শে মার্চের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় লাভের মধ্যে যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশ পুনর্নির্মাণের কথা বারবার বলছি, তাই না? পুনর্নির্মাণ, এই যে নতুন জন্ম, নতুন বাংলাদেশের কথা বলতে হচ্ছে, এখানে একটা নতুন শব্দ যোগ করা লাগছে। নতুন শব্দটা যোগ করা লাগছে এই কারণে যে বাংলাদেশকে তো আমরা অস্বীকার করছি না, সেই বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। আপনি আগামী নির্বাচনে যে সমস্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন মাঠ প্রশাসনে, পুলিশের, আজকে সেই পুলিশের এসপিদের সঙ্গে যারা সাম্প্রতিক সময় পদায়ন হয়েছেন, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে বলার জন্য বলছেন যে আগামীর যেই নতুন বাংলাদেশ আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে গড়ে তুলতে চাই, সেই বাংলাদেশ আপনারা ধাত্রীর ভূমিকা পালন করবেন। মানে আপনি ধাত্রীকে ভাবুন, আপনাকে আমাকে যিনি জন্ম দিয়েছেন। সুতরাং আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের জন্য যেই মানুষগুলির দিকে তাকিয়ে আমরা অনেক অনেক বড় জায়গায় ক্লেম করতে পারবো, ব্লেম করতে পারবো, কিন্তু মাঠ প্রশাসনের যেই মানুষটার সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক থাকবে, ধরুন ফর এক্সাম্পল আমরা নানান কারণে নানান সময়ে নানান অভিযোগ পুলিশের দিকেই তো দেই, তাই না? পুলিশের মানে অনেকে অনেক সিদ্ধান্ত নেয়, পুলিশ ইমপ্লিমেন্ট করে, কিন্তু পুলিশের দিকেই সবচেয়ে বেশি কেন সমালোচনার তীরটা যায়? বিকজ পুলিশই হচ্ছে মানুষের সঙ্গে সবচেয়ে সম্পর্কযুক্ত সরকারি কর্মকর্তা করেছে। সুতরাং সেই পুলিশকে যদি আপনি এইভাবে মোটিভেটেড করতে না পারেন আগামী নির্বাচনের জন্য, তাহলে আপনি একটা ভালো নির্বাচন প্রত্যাশা করেন কি করে? মাননীয় প্রধান উপদেষ্টা রোজ রোজ বলবেন যে আমরা ইতিহাসের সেরা নির্বাচন চাই, ভালো নির্বাচন চাই, এর মধ্যে দিয়ে হয়ে যাবে না। যারা ইমপ্লিমেন্ট করবে তাদেরকে সেই জায়গায় শরিক হওয়ার জন্য যা করণীয় তাই সরকারকে। আপনি বলেছেন ইগনোর করতে, শুরুতেই আমি যখন প্রশ্নটা করেছি, ইগনোর করার কি কোনো সুযোগ আছে? মানে আমি ইগনোর করা, আমি খুবই হতাশ হয়ে বলছি, কারণ যে আপনি এটাকে যদি মনে করেন যে বাংলাদেশ আপনার প্রশ্নের যেই ভাব দাঁড়ায়, আপনার প্রশ্নের যে অন্তর্নিহিত মানে দাঁড়ায়, তা হচ্ছে আগে বাংলাদেশ জন্মায় নাই। বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন পড়তে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীর পরিবর্তে দখলদার বাহিনী লেখা হয়েছে, ইগনোর করতে বলছেন? আপনি সেটার সঙ্গে এটাকে কেন মিলাচ্ছেন? ধরুন সেই বিষয়টা আপনি এখন মনে করছেন কি তাহলে প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ এক্সিস্ট করে না, যদি এক্সিস্ট নাই করতো তাহলে নতুন শব্দটা কেন আসলো? মানে এটা খুব ব্লেম হয়ে গেল, আই এম সরি, এটা খুব ব্লেম হয়ে গেল। আমরা একটা দুর্দান্ত ইভেন আপনার এই যে শব্দটা ধাত্রীর ভূমিকা, এটা এর আগে যখন ডেপুটি কমিশনারগণ নিয়োগ হয়েছেন ডিসিরা সারা দেশের 64টি জেলায়, ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এবং ওনাদেরকে একই শব্দ একই কথা ওনাদেরকেও বলেছেন। বিকজ এটা তো ট্রু যে আমরা যদি একটি ভালো নির্বাচন চাই, ডিসিএসপিদের ভূমিকা, আমরা ডিসিএসপিদের ভূমিকা নিয়ে কথা বলছি না, 18 নির্বাচন 14 নির্বাচন। সো আপনি কাদেরকে দিয়ে নির্বাচনটা তুলবেন? সেই ফোর্স তো মাঠে,
ওনাদেরকে সর্বোচ্চ এঙ্গেজ করতে হবে, ওনাদের সর্বোচ্চ ইভেন এটা একটা পুলিশের জন্য সুযোগ, ডিসিদের জন্য সুযোগ যে তাদের বাহিনীর বিরুদ্ধে এই দেশের মানুষের যে অভিযোগ, তাদের প্রতি মানুষের যে ভয় ভীতি ঘেন্না, এগুলি দূর করার জন্য এটা একটা মোক্ষম সুযোগ, সেটা তো কাজে লাগাতে হবে। ফয়েজ আহমদ, বিসিএস পরীক্ষার লিখিত প্রশ্ন নিয়ে আমি আপনার কমেন্ট পাইনি, আসবো। আমি একটু তাহসিন রিয়াজের কাছ থেকে ঘুরে আসি, পরবর্তীতে আপনি নিশ্চয়ই এই বিষয়টি অ্যাড্রেস করবেন। তাহসিন রিয়াজ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 18 থেকে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা 9 থেকে দলীয় মনোনয়ন ফর্ম কিনেছেন। এবার সেই আসনে বিএনপি কিন্তু প্রার্থী দিয়েছে। এর আগে আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4, এই আসনগুলোতেও প্রার্থী দিয়েছে বিএনপি। ঢাকা 10 থেকে নির্বাচন করার কথা উপদেষ্টা আসিফ মাহমুদের, সেই আসনেও বিএনপি প্রার্থী দিয়েছে। বিএনপির সাথে এনসিপির সমঝোতা না হওয়াতেই কি কোনো আসনই আর ফাঁকা রাখলো না, এরকম কিছু? না, মানে এই সমঝোতার কথা আপনাদেরকে বললো কি? আমাদের কোনো দায়িত্বশীলের পক্ষ থেকে আপনাদেরকে কেউ বলছে কিনা? সমঝোতার কথা তো আপনাদের জামাতের সাথে হচ্ছে, বিএনপির সাথে হচ্ছে, এবি পার্টির সাথে হচ্ছে। তাহলে ম্যাটার ইজ, দেখেন, আমি বললাম প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে বললাম, তাহলে বিএনপির সাথে আলোচনাটা কি কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল? আপনার কোশ্চেনটা কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। when I'm saying যে আপনাকে কে বলছে মিন্স নট ইউ, আমি বেসিক্যালি পুরো মিডিয়াকেই আমি এই প্রশ্নটা করছি যে দেখেন রাজনীতির তো ব্যাপারটা এরকম যে আপনি নির্বাচনের আগে কোন দল কার সাথে জোট করবে এগুলো নিয়ে আপনি নানা রকম গল্প রচনা হবে, সেখানে নানা রকম ধারণা, নানা রকম সিনারিও, নানা রকম অ্যাজাম্পশন, স্পেকুলেশন, এগুলো আপনি ইনফ্যাক্ট জার্নালিজম ডিপার্টমেন্টের আসলে কাজ কি, আপনার এই কাজটাই করবেন স্বাভাবিক। দেখেন, আমরা একটা জায়গায় আমাদের পক্ষ থেকে বারবার বলেছি যে আমাদের একটা, যেহেতু 5 আগস্টের পরে আমাদের দলের জন্ম, আমরা বারবার বলেছি যে রাজনীতির বোঝাপড়ায় আমরা সকল দলের সাথেই মত বিনিময় করছি, আমরা সকল দলকে আমরা বোঝার চেষ্টা করছি, আমরা এবিকে বোঝার চেষ্টা করেছি, আমরা জামাতকে বোঝার চেষ্টা করেছি, আমরা বিএনপিকে বোঝার চেষ্টা করেছি, অ্যান্ড প্যারালালি আরো অসংখ্য দল যারা বাংলাদেশের বর্তমান সারফেসে, বাংলাদেশে 5 আগস্টের পরবর্তী যে গণভ্যুত্থান, এই গণভ্যুত্থানকে যারা বিশ্বাস করে, এই ধরনের দলের সাথে আমরা, সকল দলের সাথে আমরা আলোচনা সমালোচনা করেছি। ইস্যুটা কোথায়? ইস্যুটা হচ্ছে প্যারালালি কিন্তু আমরা একটা কথা বারবার বলেছি যে আমাদের নিজস্ব প্রিপারেশন আছে, আমরা আমাদের মতন করে প্রিপারেশন নিচ্ছি। আমরা আপনাদের মিডিয়ার বিভিন্ন ধরনের তথ্য এগুলোর মতে আমরা অনেক ছোট দল হতে পারি, এর মধ্যেও তো আমরা বলেছি যে আমরা আমাদের মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করছি, আমরা বলছি যে আমাদের এখান থেকে 1600-1500 লোক মনোনয়ন ফর্ম গ্রহণ করছে, আমরা বলছি আমরা ইতিমধ্যে আমরা ইন্টারভিউ কার্যক্রম শুরু করেছি। কাজে দেখেন, বিএনপিকে আমি মানে অভিনন্দন জানাতে চাই, অভিবাদন জানাতে চাই যে তারা এই যে রেস্ট অফ যেই আসনগুলো রয়েছে সেগুলোতে তারা প্রার্থী ঘোষণা করেছে, এটা তাদের একটা রেগুলার কার্যক্রমের অংশ। আমার কাছে এটা খুবই মানে সাসপেশিয়াস বা খুবই মানে অড সাউন্ড আমার কাছে অ্যাটলিস্ট। কারণ একটা রাজনৈতিক দল নির্বাচন একেবারে কাছাকাছি চলে আসছে, তাদের অলমোস্ট 63 or 64, আমি জানি না এক্সাক্ট নাম্বারটা, একটা আসনে তারা প্রার্থিতা ঘোষণা করেন, তো নির্বাচন আগে কাজটা তারা করবেনি। রাদার যে এখনো 36টা বা 37টা এখনো বোধহয় বাকি আছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই স্পষ্টত বলেছেন তাদের জোট সঙ্গে যারা আছেন, লম্বা সময় লড়াই যাদেরকে তারা সাথে পেয়েছেন, তাদেরকে তারা একটা নমিনেট করবেন। দে ক্যান ডু এনিথিং। প্যারালালি আমরা যেটা করছি, আমরা আমাদের মতন করে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। এন্ড প্যারালালি আপনাকে আরেকটা ব্যাপার বলি, দেখেন রাজনীতিতে তো কোনো সম্ভাবনা উড়াই দেওয়া যায় না। আজকে হয়তো আসন ঘোষণা করা হয়েছে, কালকে আসন নাও তো থাকতে পারে, এটা স্পেকুলেশন, আমি বারবার বলছি। কাজে দেখেন আলোচনা এটা ডিফারেন্ট, একটা ডিফারেন্ট টেবিলে হচ্ছে আলোচনাটা, এবং এই আলোচনাটা পার্টিকুলার কোনো দলের সাথে হচ্ছে না। তবে একটা কথা আমরা খুব নিশ্চিতভাবে আপনাকে বলি, কার সাথে কি বোঝাপড়া হবে আমরা সেটা জানি না, আমরা যেটা জানতেও চাই না। আমাদের আহ্বায়ক এবং আমাদের দলীয় যে নির্বাচন পরিচালনা কমিটি খুব ক্ল্যারিফাইড ওয়েতে এই কথাটা বলেছে যে আমরা আমাদের মতন করে প্রস্তুতি নিচ্ছি, বাই হুক ক্রুক আমরা এই ইলেকশনে পার্টিসিপেট করব। রেজাল্টের চিন্তা আমরা করছি না, আমরা নতুন দল হিসেবে উই ওয়ান্ট টু কম্পিট, আমরা আমাদেরকে সামনে দেখতে চাই, আমরা আমাদের এই রাজনীতিতে আমাদেরকে আমরা সেট করতে চাই, ফিট করতে চাই। সো আমরা সেই জায়গাটাতে এগিয়ে যাব। জি, ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, এনসিপির সাথে শোনা যাচ্ছিল গণমাধ্যমগুলো এক ধরনের ধারণা করছিল বা নানান নেতাদের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছিল, হয়তো এনসিপি আসতে পারে বিএনপির সঙ্গে একটা জোট হতে পারে। কিন্তু আজকে আসন ঘোষণা মানে প্রার্থী ঘোষণার পর দেখা গেল যে এনসিপির জন্য কোনো আসনই আসলে বিএনপি ফাঁকা রাখেনি, এমন যে আসলে আর কোনো আশা নেই যে এনসিপি বিএনপিতে আসবে বা একসাথে থাকবে। দেখেন, আমি স্পেকুলেটিভ কোনো কথা বলতে চাচ্ছি না। মূল জিনিসটা হচ্ছে কি, দেখেন বর্তমান যে রাজনৈতিক পরিবেশ, যেটা তাসিন ভাই বললেন, এখানে প্রত্যেক দলের সাথে কিন্তু কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে, এখানে তথ্যের আদান প্রদান হবে, আলাপ আলোচনা, এটা স্বাভাবিক, সেটা কিন্তু হয়ে আসছে। কিন্তু আমরা তো এই পরিবেশটাই চাই, এবং এই পরিবেশটার জন্যই তো বেশি জুড়ে গণঅভ্যুত্থান, যেখানে সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সকলের সাথে কথা বলে মতের আদান প্রদান হবে, মতের পার্থক্যও থাকবে, কিন্তু আমরা একে অপরের মতের পার্থক্যকে সম্মান করবো, এটাই তো আমরা চেয়েছি। কাজে আমরা কিন্তু এরকম একটা এনভায়রনমেন্টে আছি, ঠিক আছে। অ্যালায়েন্সের যে বিষয়টা, হ্যাঁ, আমরা যেটা আমরা ক্লিয়ার করছি, যারা আমাদের সাথে গত 15 বছর আমাদের সাথে আন্দোলন সময়ে শরিক ছিলেন, অবশ্যই তারা আমাদের সাথে আছেন, এবং তাদেরকে আমরা এই যে আগামী আসন নির্বাচন তাদের মূল্যায়ন আমাদের করবো। এখন এনসির ব্যাপার যেটা বলছেন আপনারা, এখানে
এনসিপির সাথে তো এনসিপি খেলে না, বিএনপিতে প্রত্যেকটা দলের সাথে একটা ডায়ালগ ওপেন আছে, কাজেই এই ডায়ালগুলো কিন্তু চলবে, হ্যাঁ, এবং ভবিষ্যতে বলে দিবে আমরা আসলে কোথায় যাবো। অনগোয়িং প্রসেস, কাজে প্রসেস এখানে খালি শেষ হয়ে গেছে বললে আমার মনে ভুল হবে, প্রসেস দ্যাটস অনগোয়িং, এটা চলতেই থাকবে। জি, ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াতে ইসলামের দিকে ইঙ্গিত করে বলেছেন তারা আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল, জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিল। তিনি বলেছেন যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। আজকে তারা বড় বড় কথা বলে আমরা আওয়ামী লীগের মতো করতে পারবো না, তাই তাদের গলার আওয়াজ উঁচু হয়ে গেছে। আব্বাস সাহেবের কথার কোনো রিয়াকশন কি দিবেন আপনি? দেখেন, বাংলাদেশ জামাত ইসলাম সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতকে বিশ্বাস করে, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ। যেমন একদম ভালো করে বলি, বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে হাসিনাকে সরাতে। আবারও বলতেছি, জামাত ইসলাম, বিএনপি সবাই ব্যর্থ হয়েছে। আল্লাহর তরফ থেকে সাহায্য আসছে বলে আমাদের এই ছোট ছোট ভাইয়েরা তাদের জীবনের রক্ত দিয়ে শেখ হাসিনার মতো মনস্টারকে সরাতে সক্ষম হয়েছে। এবং এটা সবার জন্য, বাংলাদেশে যেমন আপনি একটু আগে বললেন আমাদের 71 আমাদের সবার, সেরকম 36শে জুলাইটাও আমাদের সবার। আব্বাস ভাই কি উনি আমাদের বয়স্ক মানুষ, রাজনীতিতে আছেন, ওনার এটা রাজনৈতিক মন্তব্য, সব রাজনৈতিক মন্তব্যকে এখানে নিয়ে আসা যাবে না। আর আবার প্রথম কথাতেই আসি, বাংলাদেশ জামাতে ইসলাম সংখ্যার উপর ভিত্তি করে বা ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে রাজনীতি করে এটা না। তার একটা উদাহরণ দেখেন, বদরের যুদ্ধে 313 জন, আর ওদিকে ছিল 1000-এর একটু উপরে। আল্লাহ কিন্তু জয়লাভ করাইছেন 313 জনকে। ওহুদের প্রান্তরে কিন্তু সমান সমান ছিল, কিন্তু ওই সময় মুসলমানরা কি হেরে গেলেন। ঠিকই আমাদের দেশেও দেখেন 91 সালে কেউ চিন্তাও করেনি বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি কিন্তু ক্ষমতায় এসছে। সো বাংলাদেশ জামাতে ইসলাম যে আওয়ামী লীগ হয়ে গেল বা আওয়ামী লীগের জন্য আছে, এগুলো উত্তর দেওয়া ঠিক হবে না। উনি ওনার মতো করে বলছে, আল্লাহ ওনাকে যদি ভালো একসময় দেখা দেবে হয়তো। কারণ আমরা শোনেন, বিএনপি আর জামাতের মধ্যে বিভেদ চেষ্টা করবে, এটা ভারতের একটা অংশ। আমি সেই জন্য এইটাতে পা দিতেই চাই না। কারণ আমরা হচ্ছে, আমার কাছে মনে হয় বিএনপি এবং জামাত পরীক্ষিত বন্ধু, একদম আপদ থেকে শুরু করে সব সময় একসাথে ছিল। সো কোনো একজন দেখেন, বেগম খালেদা দেখতে কি আমির জামাত যাননি? বাংলাদেশের সমস্ত জেলায় জামাত ইসলামের প্রতিটা অফিসে বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া হয়েছে। সো আবার দেখেন মহাসচিব সাহেব সেদিন ডক্টর তাহের সাহেবকে দেখতে গেছে। সো এগুলো দেখে একটা বিচ্ছিন্ন কথা আবেগে হয়তো কি বলছে এটা না বললেই ভালো। জি, ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর জরিপ বলছে রাজনৈতিক দলকে পছন্দের দিক থেকে শীর্ষে আছে জামায়াতে ইসলামী, তবে ভোট দেওয়ার ক্ষেত্রে জরিপে অংশগ্রহণকারীরা বিএনপিকে এগিয়ে রেখেছে। ধরেন যেহেতু পছন্দ করে জামায়াতে ইসলামীকে, ভোটের আগে পছন্দশীল দলকেই ভোট দিল, ভোটের সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল, তখন বিএনপির আসলে কি হবে? দেখেন, প্রথম যে কথাটা এটা সাংঘর্ষিক, পছন্দ করে জামাতকে কিন্তু ভোট দেবেন বিএনপি। কাজে এই পোলসগুলোর ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, এখন অনেক পোলস হবে কিন্তু, হ্যাঁ, এবং পোলসগুলো বিভিন্ন প্যারামিটার্স থাকে, স্যাম্পল সাইজ থাকে, একজন একটা মেথোডোলজি দিয়ে কাজ করে। কাজে পোলস আপনার রেগুলার চেঞ্জ হবে। হ্যাঁ, পোলসগুলোকে আপনি কীভাবে কাজে লাগাবেন, ঠিক আছে, আপনার ক্যাম্পেইন স্ট্র্যাটেজির জন্য কাজে লাগাবেন এবং কোথাও কোথাও আপনি ইম্প্রুভমেন্ট লাগবে এটা নিয়ে আমরা কাজ করবেন। কাজে পোলস হবে, আগেও কিন্তু বেশ কয়েকটা পোলস হয়ে গেছে সার্ভে, ভবিষ্যতে আরও পোলস আমরা দেখবো। এবং আপনি কিন্তু প্রতিটা পোলস কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, একটা বিশাল চাঙ্ক অফ পপুলেশন কিন্তু এখন আনডিসাইডেড। তো দ্যাট ইজ দ্য বিগ ফ্যাক্টর। এবং প্রত্যেকটা দলকে কিন্তু আমাদের সেটা নিয়ে কাজ করতে হবে। আমাদের যে ভোট ব্যাংক আছে, আমাদের ভোট ব্যাংকের বাইরে গিয়েও চিন্তা করতে হবে, হাউ ডু উই কনভিন্স দ্য ভোটার্স এবং হাউ ডু উই কানেক্ট উইথ বিভিন্ন সেগমেন্টস অফ সোসাইটি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কানেক্ট করবো কেমন। কাজে পোলসগুলো আমার মত হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য এবং নিজেদেরকে কারেকশন করা, ইমপ্রুভ করার একটা ভালো জায়গা। কাজে এটাকে খুব সিরিয়াসলি দেখার কিছু না আমি মনে করি, এবং ভবিষ্যতে আরও পোলস আসবে। কিন্তু একটা জিনিস আমি এই পোস্টে যে খেয়াল করেছি, যেটা একটা হলো পলিটিক্স, আর দ্বিতীয় পার্টটা আপনি যদি দেখেন, ওখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা আমি স্ট্যাটিস্টিক পেয়েছি কি বাংলাদেশের সম্পদের সুষম বন্টনের ব্যাপারে মানুষরা কি মনে করে। ওখানে দেখবেন 53%, অলমোস্ট তার চেয়ে বেশি মানুষ মনে করে তার বাংলাদেশে এখন যে বাংলাদেশের ইকোনমিক যে স্ট্রাকচার আছে এখানে কিন্তু সম্পদের সুষম বন্টন নেয়, উইচ ইজ এ ভেরি অ্যালার্মিং সাইন। কাজে দিস আর দ্য নাম্বারস উই শুড, আমরা যেটা অ্যাটেনশন দেওয়া উচিত ভবিষ্যতে যখন আমরা পলিসি করবো, কাজ করবো, এই বাংলাদেশকে বাংলাদেশকে যেখানে সম্পদের সুষম বন্টন হবে, উন্নয়নের জন্য সুফল প্রতিটি শ্রেণী পেশার মানুষ পায়, সেটা আমাদের এনশোর করতে হবে। কিন্তু এখানে অনেক কিছু অন্তর্নিহিত অনেক ফিগার্স আছে, খালি পলিটিক্যাল ফিগার্সগুলো মনে হয় ফোকাস করাটা খালি কারেক্ট হবে না, এটা চেঞ্জ হবে। আর আমি একটু জাস্ট অ্যাড করি, ইতিহাসের ব্যাপারে অনেক আলাপ হয়েছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ইতিহাস লিখবেন ইতিহাসবিদরা, রাজনীতিবিদরা না।
যেটা আমরা গত 15 বছর দেখেছি রাজনীতিবিদরা ইতিহাসকে ডিকটেট করার চেষ্টা করেছেন, যেটা মেইন মূল সমস্যাটা ক্রিয়েট করছে। আমাদের মনে ওই জায়গাটা আবার যেটা হয় যে বাংলাদেশের ইতিহাসবিদরা যেন লিখেন নির্মোহভাবে আমরা যেন ইতিহাসটাকে পাই, এটা হলো মূল কথা। ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, আপনি যে 50+ মানুষ মনে করেন যে বাংলাদেশে সম্পদের সুষম বন্টন নাই, সেটা খেয়াল রেখেছেন এবং নির্বাচনে যদি আপনারা জয়ী হন, ক্ষমতায় যান, তখনও খেয়াল রাখবেন বলে আমি বিশ্বাস করি। ফয়েজ আহমদ, IRI এর একটা জরিপ অবশ্যই আপনার চোখে পড়েছে। অন্তর্বর্তী সরকার কেমন করছে এই প্রশ্নের জবাবে 26% মানুষ বলেছেন খুবই ভালো, আর মোটামুটি ভালো বলেছেন 44% মানুষ। সব মিলিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন 70% মানুষ। পুরুষদের মধ্যে 72% অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট, নারীদের মধ্যে এই হার 69%। খুবই কাকতালীয়ভাবে 2023 সালে IRI এর জরিপে দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজকে সমর্থন দিয়েছেন দেশের 70% মানুষ। জরিপ বলেছিল ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রমের কারণেই 70% মানুষ মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো কাজ করেছেন। এই যে কাকতালীয়ভাবে 2023-এ শেখ হাসিনা 70% সমর্থন পেয়েছিলেন এবং 25-এ ডক্টর ইউনূস 70% সমর্থন পেলেন, 23-এর 70 আর 25-এর 70-এর মধ্যে কি মিল দেখেন আর কি অমিল দেখেন? প্রথম মিল যেটা দেখি সেটা হচ্ছে দুটোই 70, সংখ্যাগত জায়গায় দাঁড়ানো। আর সেকেন্ড থিং, অমিলের জায়গাটা বলি ইন্টারেস্টিং। প্রথম কথা হচ্ছে কোনো সার্ভে নিয়ে, কোনো পোলস নিয়ে আমি কমেন্ট করতে পছন্দ করি না, বিকজ এটা নানান লুফলস থাকে, অনেক ক্ষেত্রে এটা নিয়ে কমেন্ট করা খুব বিপজ্জনক হয়। সবচেয়ে পারফেক্ট পার্সন হচ্ছে IRI কে আপনি জিজ্ঞেস করতে বলে ভালো হতো, তারা বলতে পারতো ব্যাখ্যাটা। কিন্তু একটা জিনিস আমার কাছে পরিষ্কার, যখন শেখ হাসিনাকে 70% মানুষ খুব সমর্থন দিচ্ছিলেন, তার কাজে সন্তুষ্টি প্রকাশ করছিলেন, সেই সময় আমি একজন গণমাধ্যম কর্মী ছিলাম। আমার জানা মতে সেই সময় সেই সরকারের দিক থেকে গণমাধ্যমকে বলা হতো যে এটা নিয়ে যেন রিপোর্ট করা হয় আর কি। ধারণা করি যে এবার যে তারা ইন্টারিম গভর্নমেন্টের বিষয় নিয়ে বলেছে, সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে বা কোনো এজেন্সি কেউ কোথাও কোনো জায়গায় বলেনি যেটা নিয়ে আপনারা প্রতিবেদন করেন। এটা নিয়ে আমাদের কোনো এক্সাইটমেন্ট নাই, এটা নিয়ে আমাদের ওইভাবে কোনো কমেন্টও নেই। আমি আপনার আগের প্রশ্নে আপনি আমাকে যেটা বলছিলেন, প্রফেসর ইউনূস নতুন বাংলাদেশ গড়ার প্রসঙ্গে বলছিলেন, একটু রেসপন্স করা লাগে। এটা আপনি জাতীয় পার্টি সম্পর্কে নিশ্চয়ই জানেন। আপনাদের যমুনা টেলিভিশনেরও মালিকদের একজন জাতীয় পার্টির এমপিও ছিলেন সংসদ। জাতীয় পার্টির একটি দলীয় সঙ্গীত আছে, সেই সঙ্গীতটা কি আপনি জানেন? সঙ্গীতটা শুরু হয় নতুন বাংলাদেশ গর্ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। তাহলে আমরা কি কোনোদিনও জাতীয় পার্টির এই যে ক্লেম নতুন বাংলাদেশ গড়বে, তার মানে কি বাংলাদেশের অস্তিত্বকে, জন্মকে অস্বীকার করা হয় না। আসলে মুশকিল হচ্ছে আপনি যদি অন্যান্য অনেক বিষয় আশয়, অনেক বয়ানের মধ্য দিয়ে এই একটা বক্তব্যকে রিলেট করেন। আমি খুবই সরি যে এটা আপনি এভাবে রিলেট করবেন এবং এভাবে প্রশ্ন করবেন, এটা আমি ধারণা করিনি। এই কারণে করিনি, এটা তো সবার কাছে পরিষ্কার যে কি মোটিভেশনের জন্য, কি উদ্দেশ্য নিয়ে উনি বক্তব্যটা দিচ্ছেন। সুতরাং এই জায়গাটা আমি আবার বলে রাখলাম যে এই ধারণাটা আমরা ওই ধারণাকেই আমরা রিফ্লেক্টেড হতে দেখি। ওটা বিষয়ে আমার কিছু জানা নেই। বিসিএস পরীক্ষা ওইসব কারণে আসলে প্রশ্নগুলোর জন্ম দেয়। ফয়েজ আহমদ, এটা আপনি সরকারের একটি অংশ আপনার মাথায় রাখা উচিত। ওইসব টার্ম যখন ব্যবহার করা হয় না, তখন এই ধরনের প্রশ্নগুলো মাথায় আসে। খুব বেশি সময় আসলে নেই। তাহসিন রিয়াজ, অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখে লিফট টু আপিল খারিজ করলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশ দিয়েছেন এবং আপিল বিভাগ আদেশে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ এবং গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ এবং বলেছেন যে হাইকোর্টের দেওয়া রায়ে কোনো ত্রুটি নেই বলেও আপিল বিভাগ পর্যবেক্ষণ দিয়েছেন। এইবার কি এই যে অন্তর্বর্তী সরকারের বৈধতার বিতর্ক কিছুটা হলেও পিছু ছাড়বে বলে মনে হয়? না, এই দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্টের বৈধতা নিয়ে যারা প্রশ্ন করে, আমার কাছে মনে হয় তারাই অবৈধ। কেন এটা বলতে হয়? এত বড় একটা গণঅভ্যুত্থান, এত বড় লেজিটিমেসি, আপনি পৃথিবীর ইতিহাসকে প্রশ্ন করেন, আপনি বাংলাদেশের ইতিহাসকে প্রশ্ন করেন। আফটার 71 বাংলাদেশে এত বড় গণঅভ্যুত্থান আমরা কখনো কেউ উইটনেস করছি কিনা? আমরা করি নাই। এত বড় ক্লাস্টার, ডিফারেন্ট ক্লাস্টারের মানুষদের যে পার্টিসিপেশন এবং এত স্পন্টেনিয়াস পার্টিসিপেশন, আপনারা কেউ ইভেন্চুয়ালি, যারা এখানে আছেন, আপনারা কেউ ইভেন্চুয়ালি উইটনেস করছেন কিনা? কাজে দেখেন, মানে এই ইন্টারিম গভর্নমেন্টের বৈধতা হচ্ছে এই গণঅভ্যুত্থান। আর জনগণের অভিপ্রায়ের যে কথাটা সংবিধানে আছে, এটা ভেরি ওয়েল নন টু এভরিওয়ান, আই গেস। আমার নতুন করে বলার কিছু নেই। 106-এ যে ধরনের রেফারেন্স চেয়ে নিয়ে আসা হয়েছে, মানে ইটস আ ভেরি সেটেলড ইস্যু। আমার কাছে মনে হয় নতুন করে বলার কিছু আছে। ছোট্ট একটা বিষয়, জাস্ট 1 মিনিট একটা রেসপন্স দিই, যেহেতু সবাই ব্যাপারটাতে রেসপন্স দিয়েছেন। দেখেন, নতুন বাংলাদেশ আমাদের লাগবে, বাট obviously this should be mentioned, সেটা হচ্ছে 71 completely uncompromised issue। এই জায়গাটাতে আমরা কেউ কম্প্রোমাইজ করছি না। কিন্তু নতুন বাংলাদেশটা আপনার কেন লাগবে জানেন? যেই বাংলাদেশে আপনার সেনাবাহিনীর মতন একটা দায়িত্বশীল মানে অর্গানাইজেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই রাষ্ট্রে ভিনদেশী একটা সংস্থার অস্ত্রধারী লোকজন ঢুকে আপনার সেনাবাহিনীকে খুন করে, সেই দেশের জন্য আপনার নতুন বাংলাদেশ সত্যিকার অর্থেই লাগবে। আপনি 71-এ কি স্বাধীনতা পেয়েছেন, যে স্বাধীনতা
মানে পাশের দেশের সেনাবাহিনী এসে আপনার অস্ত্রের জোরে একটা দেশের প্রধানমন্ত্রী একটা দেশের প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য, সেই দেশের এমপি মন্ত্রীর একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য এত বড় ষড়যন্ত্র তারা বাংলাদেশের বিরুদ্ধে করে। কাজে নতুন বাংলাদেশ এটা মেটাফরিক না, কিন্তু এটা কোনো ধরনের কম্পারিজন না, কিন্তু 71 না 24 এই ধরনের কোনো মানে প্যারালাল কোনো কিছু আমরা দেখতে চাই না। 71-এর নিজস্ব জায়গা আছে, নিজস্ব স্বকীয়তা আছে। 71-এ আমরা বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, কিন্তু নতুন বাংলাদেশ আমাদের লাগবে এই ধরনের আধিপত্যবাদ যে শক্তি, এই শক্তি থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য হলো নতুন বাংলাদেশ আমাদের লাগবে।